বাপের বাড়িতে ননদরা যদি গার্জেন হয়, সেই সংসারে ছেলের বউদের হয় করুণ অবস্থা। সেরকমই একটা শিকার হয়েছিল সুস্মিতা। সুস্মিতার লাইফটা কেটেছে, বলে না কথায়, যে পরিবারের প্রথম কন্যা বা ছোট কন্যা কেউই কিন্তু রাজকন্যা হয় না। পরিবারের সেই রাজকন্যা হয় যে একমাত্র কন্যা। তা সেরকমই ছিল সুস্মিতা। সে বাড়ির একমাত্র কন্যা। তার বিয়ে হয়, দেখে শুনে বাবা মাই দিয়েছে। তো বিবাহিত জীবনটা যখন ঠিক হয়েছে, ভালোই মনে হয়েছে। বাবা মাও নিশ্চিন্ত, যাক আমার মেয়েটা একটা ছোট্ট পরিবার পেয়েছে, এক ছেলে এক মেয়ে, ভালোই থাকবে। সুস্মিতারাও তাই, এক ভাই এক বোন। কিন্তু সেটা বিয়ের 6 মাস পর সুস্মিতা দেখল ওর সংসারটা সংসার নয়, সম্পূর্ণ আলাদা। ও এসছে এই সংসারে সবার চাহিদা পূরণ করার জন্য। শাশুড়ি শ্বশুরের, বাড়িতে লোকজন আসলে তাদের, ও জাস্ট প্রয়োজনীয়টা মেটানোর জন্য এসছে, আর কিছুই নয়। তাদের কাছে ওর কোনো ভ্যালুই নেই। স্বামী শুধু দেখে, কারণ ননদই তো সংসারের সব কিছু। ননদ ভাইকে যা বলে ভাই সেটাই শোনে, ননদ শাশুড়িকে যা বলে সেটাই শোনে। শাশুড়ি তো শোনায় সোহাগা, যে আমার মেয়ে নিজের সংসারেও করতে, ভাইয়ের সংসারে আমার সংসারেও করতে। আমার মেয়ের কথায় সবাই উঠে বসে। কেন বলুন তো? তার মেয়ে মেয়ে, আর পরের মেয়ে মেয়ে না। তার মেয়ের কথায় স্বামী উঠতে পারে, অথচ ছেলের বউয়ের কথায় ছেলে শুনতে পারবে না, তাহলেই দোষ। এই করে বেশ কয়েক বছর কেটে গেল। উঠতে বসতেই অশান্তি, চুনের থেকে পান খসলেই তাকে শুনতে হতো, কেমন মেয়ে বিয়ে করেছিস, কেমন মেয়ে বিয়ে করেছিস, বাবা মা কিছুই শেখায়নি তোমাকে, আদ্যা আমরা মেয়ে হয়েছ, এটা পারো না, ওটা পারো না। জানো, তোমার থেকেও আমাদের ছোট বয়সে বিয়ে হয়েছে, আমরা পুরো সংসারটাকে আমরা ট্যাকেল করেছি, স্বামী সন্তান শাশুড়ি সবাইকে, কিন্তু তুমি পারো না। সুস্মিতা দেখলো না। এই করতে করতে সুস্মিতার একটি পুত্র সন্তান হলো। সুস্মিতা লাস্টে শক্ত করে সংসারের হাল ধরল। সে লড়াই করার জন্য প্রস্তুত হলো। সুস্মিতার একসময় মনে হচ্ছিল সে সংসার করতে এসছে না যুদ্ধ করতে এসছে। সে তো এই বাড়ির সবাইকে নিজের পরিবার মনে করেই এসছিল, নিজের মানুষ মনে করে এসছিল। তাহলে নিজের মানুষের সাথে কিসের যুদ্ধ, কিসের লড়াই? এটা সুস্মিতা ভাবলে কি হবে? আর কেউ তো ভাবে না। তারা তো তাকে পরের মেয়েই মনে করে। তার কোনো অস্তিত্ব নেই সংসারে। সংসারে শুধুমাত্র সে আছে পরিবারের কার কি লাগবে না লাগবে তার জন্য। এই করে করে সুস্মিতা নানান রোগগ্রস্ত হয়ে গেল। বরকে বলেও কোনো লাভ হতো না। বরকে যতই বলতো, বর বলতো না, আমার পরিবারের মানুষরা এরকম নয়, তোমার ভুল ধারণা। সুস্মিতা চেপে যায়। যখন সুস্মিতার একটা বড়সড় রোগ হলো, তখন ওর বর, না এইবার আমাকে হাল ধরতে হবে। ওর বরের সামনেও কিছু ঘটেছে, যেটা সুস্মিতা বলেছিল সেটা সুস্মিতার সাথে মিল হয়ে গেছে, সুস্মিতার ধারণার সাথে। তবুও দিদি কিছু বলতে পারেনি। তারপরে আস্তে আস্তে সুস্মিতা নিজের সংসারের হাল ধরল। সে ভাবল, আমি যদি পরিবারের সবাইকে দেখি কার কি লাগবে না লাগবে, তাহলে সংসারের হাল আমি কেন ধরব না? কেন আমার সংসারে অন্য একজন এসে ডিসিশন নেবে
যে আজ আমার কি রান্না হবে, আজ আমি কি ড্রেস পরে যাব, আমি কোথায় যাব না যাব, আমার স্বামীর সাথে আমি ঘুরতে যাব কি না। কেন সে নেবে? আস্তে আস্তে সুস্মিতা শক্ত হয়ে সংসারের হাল ধরল। তখন হয়ে গেল আরও স্বার্থপরতা, তাদের স্বার্থে ঘা লেগে গেল। সুস্মিতাকে মোটেও দেখতে পারত না, চেষ্টা করতো সুস্মিতার ক্ষতি করার, করেছেও পর্যন্ত। ওই যে বলে না, ভগবান আছে মাথার ওপর। সুস্মিতা ঠিক বিপদের থেকে রক্ষা পেয়ে যায়, কিন্তু আজও তারা বিপদ থেকে রক্ষা পায়নি। সুস্মিতার জীবনে যা যা ঘটানোর চেষ্টা করেছে ও শ্বশুরবাড়ির লোকরা, এখন তাদের জীবনেই সেগুলো ঘটছে। সুস্মিতা এখন ভালো আছে, স্বামী, সন্তান, পরিবারজন নিয়ে, কিন্তু ভালো নেই তারা যারা সুস্মিতার সঙ্গে সব সময় খারাপ আচরণ করেছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য করার চেষ্টা করেছে। আজ তাদেরই জীবনে কঠিন জিনিস নেমে এসেছে, ঘনীভূত হয়েছে। তাদের এখন অনেক কিছু সহ্য করতে হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, ছেলে মেয়ে নিয়ে অশান্তি, কিন্তু সুস্মিতা এখন সুন্দরভাবে সংসার করছে। এটাই হচ্ছে সুস্মিতার জীবন কাহিনী। ছোট করে বললাম, নিজের মতন করে বললাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠেও দীপা পাল দত্ত। তো নমস্কার।